বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি ফারুকী আছি তোমাদের সাথে। বৃত্ত অধ্যায়ের ধারাবাহিক আলোচনার আমাদের আজকের আলোচনার টপিকসটি হলো একটা বৃত্ত যখন এক্স অক্ষের উপর অবস্থিত হয়, অর্থাৎ একটা বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তখন কি ঘটে। চলো এই ইন্টারেস্টিং টপিকসটা আমরা একটু অস্ত্রোপচার করে দেখি। দেখো, এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে, 0 y ড্যাশ। আচ্ছা, এখন একটা বৃত্ত এক্স অক্ষের উপর অবস্থিত, এটাও যে কথা, বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত সেটাও একই কথা। অর্থাৎ একটা বৃত্ত ধরা যাক এখানে কেন্দ্র, ঠিক আছে, 1 2 3 4 5 6 এভাবে করে চলছে। এখন ধরো এই বিন্দুটা, আচ্ছা বলো তো এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটির মান কি? 0 না? অর্থাৎ এক্স অক্ষের উপর অবস্থিত যত বিন্দু আছে সবগুলোর স্থানাঙ্ক হচ্ছে সামথিং 0, অর্থাৎ এখানে কিছু একটা বসবে তারপর 0। তো ধরা যাক এইটা, তাহলে এখানে কি 5টা অঙ্ক আছে, তাহলে এটা কি 5। এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে কত? 50। এখন এইটাকে কেন্দ্র করে ব্যাসার্ধটা তো ইচ্ছা মতো চেঞ্জ হতে পারে, তাই না? ব্যাসার্ধ ইচ্ছা মতো চেঞ্জ হতে পারে, আবার এইভাবে করে ওয়াই অক্ষের সাথে এই বিন্দুতে স্পর্শও করতে পারে। তাহলে আমরা এই জিনিসটুকুন বুঝলাম যে কেন্দ্র একই থেকেও একটা বৃত্ত ওয়াই অক্ষকে ছেদও করতে পারে, আবার ওয়াই অক্ষকে স্পর্শও করতে পারে, আবার ওয়াই অক্ষকে ছেদ বা স্পর্শ কোনোটিও নাও করতে পারে, শুধু এক্স অক্ষের উপর এদিকেই থাকতে পারে। তো এখন আমরা দেখব যে একটা বৃত্ত যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তখন কি ঘটে। আমরা মূলত দুইটা জিনিস দেখব, সেটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, তখন সমীকরণে কিরূপ পরিবর্তন আসে, আর যখন কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত এবং সাথে সাথে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন মূলত কি ঘটে। চলো এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। আমরা বরাবরের মতোই দুইটা সমীকরণ বৃত্তের দেখব, একটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে কিনা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, আর কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, এটা আমরা জানি। আচ্ছা, আর একটা বৃত্ত, এটা কি স্ট্যান্ডার্ড সমীকরণ, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নম্বর বৃত্ত, এটা হচ্ছে 2 নম্বর বৃত্ত, যদিও তারা একই বৃত্ত, একই বৃত্তের দুইটা আকার। এখানে হচ্ছে কেন্দ্র এইচ কে, ব্যাসার্ধ আর, আর এখানে হচ্ছে কেন্দ্র হলো মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধ হচ্ছে আর ইজ ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা আমরা জানি। তো চলো আমরা এই দুইটা সমীকরণের যে পার্থক্যটা এক্স অক্ষের উপর যখন অবস্থিত হয় তখন সেটা কি হয় সেই বিষয়টা নিয়ে কথা বলি। দেখো, যদি বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত হয় তখন কি ঘটে বলো তো। এই যে বৃত্তটা আছে এই বৃত্তর কেন্দ্র কত? এইচ কমা কে। আচ্ছা, যখন এক্স অক্ষের উপর অবস্থিত হবে তখন কি ঘটবে? তখন এই যে কেটা আছে না, এই কের মান কি 0 হবে না? স্বাভাবিক, কারণ এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি কি 0। তাই এই সমীকরণটা থেকে আমরা তখন কি পাবো? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার লিখাও যা কথা, শুধুমাত্র যদি আমি ওয়াই স্কোয়ার লিখি সেটাও একই কথা, তাহলে আমরা শুধু ওয়াই স্কোয়ার লিখলাম ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস সামথিং হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। যদি এই শেপে কোনো সমীকরণ থাকে এবং সেখানে যদি ওয়াই মাইনাস সামথিং হোল স্কোয়ার না থাকে, অর্থাৎ কের মান যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি এই বৃত্তর কেন্দ্রটা হচ্ছে কি এক্স অক্ষের উপর অবস্থিত। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার আসো সেম কেস, এই বৃত্তের যে ঘটনাটা, তাহলে আমরা একটু এটার এক্সাম্পলটা দেখি কি হতে পারে। এটার এক্সাম্পল ধরো এক্স মাইনাস এইচ এর মান ইচ্ছে মতো যা দিব তাই আমরা পাবো। ধরো যে 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এখন দেখো ব্যাসার্ধটা এখানে কি ইচ্ছা মতো আমরা বাড়াতে পারি না? আমার ইচ্ছা হলো যে আমি 2 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত করব, তখন এখানে হবে 2 স্কোয়ার। আমার ইচ্ছা হলো যে এখানে আরেকটু বড় বৃত্ত নিব 3 ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এখানে তখন হবে কি 3। ঠিক আছে? আচ্ছা, ধরা যাক যে এখানে নিলাম 3, এখানে নিলাম 2, ওকে 2, এটা হচ্ছে 2, অর্থাৎ আমরা এই বৃত্তটা নিয়ে কথা বলছি। আচ্ছা, এটাকে যদি একটু ভাঙাই তাহলে কি আসবে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কত? 4, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইজ ইকাল টু
0। একটু দেখো তো, এই যে আমরা সমীকরণটা যে পেলাম x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, দেখো তো এখানে কি সিঙ্গেল কোনো y এর টার্ম আছে? দেখো x স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এটা তো সার্বজনীন টার্ম, এটা তো থাকবেই। তারপর আমরা কি জানি যে x এবং y এর টার্ম এবং c এর টার্ম থাকে, এই যে প্রমিত আকার, এই যে x এর টার্ম, এই যে y এর টার্ম, এই যে c এর টার্ম, এই তিনটা টার্মের মধ্যে দেখো তো c এর টার্মটা আছে, এটা আমার c এর ভ্যালু। অর্থাৎ এই সমীকরণটা থেকে আমরা সবসময় একটা কথা বলেছিলাম যে এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ একই জিনিস, বাট দুইটা শেপ নিয়ে আমরা সবসময় আলোচনা করেছি। তার কারণ হলো আমাদের কোশ্চিন সলভ করতে প্রচুর অ্যাডভান্টেজ পাওয়া যায় এই সমীকরণটাতে। যখন কেন্দ্র দিয়ে দেয়, ব্যাসার্ধ দিয়ে দেয়, তখন এই সমীকরণটা থেকে আমাদের একটু সময় লাগে ব্যাসার্ধটা বের করতে, কারণ ব্যাসার্ধ এখানে আবার ডি এর স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি করে ব্যাসার্ধটা বের করতে হয়, দেন কিন্তু আবার এখানে বসাতে হয়। সো এই জন্য এই জটিলতা না আসার জন্য কিন্তু আমরা এই সমীকরণটা নিয়েও সাথে সাথে কাজ করেছি। আমরা এই সমীকরণটা ডিরেক্টলি এখান থেকেও বের করব, বাট ওইটা আমাদের পরের টার্ম। আমরা আগে এই জিনিসটা একটু ক্লিয়ার হই। এখানে দেখো, এখানে বলা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এক্স এর টার্মটা আছে কিন্তু ওয়াই এর টার্মটা নেই, আবার সি এর টার্মটা আছে। তার মানে আমরা কি একটা অনুসিদ্ধান্তে পৌঁছতে পারি না যে বৃত্তের যে সকল সমীকরণে, ভালো মতো খেয়াল করো, বৃত্তের যে সকল সমীকরণে ওয়াই এর টার্ম অনুপস্থিত, বৃত্তের যে সকল সমীকরণে, তোমরা একটু তোমাদের মতো করে লিখে নিও, ওয়াই এর টার্ম অনুপস্থিত, সেই বৃত্তগুলোর কেন্দ্র, সে সকল বৃত্তের কেন্দ্র অবশ্যই এক্স অক্ষের উপর অবস্থিত। বুঝতে পেরেছ? এটা হচ্ছে আমাদের একটা ট্রিক্স। আসলে ট্রিক্স না, এগুলো হচ্ছে অভিজ্ঞতা লব্ধ অনুসিদ্ধান্ত। আচ্ছা, তার মানে তোমরা একটা জিনিস, একদম যে কোনো সমীকরণ দেখা মাত্র যদি দেখো যে কোনো বৃত্তের আদর্শ সমীকরণে ওয়াই এর কোনো ভ্যালু নেই, অর্থাৎ ওয়াই, সিঙ্গেল ওয়াই অনুপস্থিত, তাহলে তোমরা নিঃসন্দেহে মনে রাখবা এই বৃত্তটা এক্স অক্ষের উপর অবস্থিত। ঠিক আছে? আচ্ছা, এইবার আসো এই ঘটনাটা আমরা এই সমীকরণ দিয়ে একটু দেখি। দেখো তো, এই সমীকরণটাতে কেন্দ্র কি? মাইনাস জি মাইনাস এফ। তার মানে হলো একটা বৃত্ত, যেই বৃত্তটা আমরা এখানে অঙ্কন করেছি, এই কেন্দ্রটা কত? মাইনাস জি কমা মাইনাস এফ। কিন্তু মাইনাস এফ কি হতে পারবে? কারণ এক্স অক্ষের উপর অবস্থিত হলে সেটার কোটির মান তো 0। তার মানে হলো এই যে এই বৃত্তটা আছে, যদি সেটা এক্স অক্ষের উপর অবস্থিত হয় বা তার কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয়, একই তো কথা। ঠিক আছে? তাহলে এক্স অক্ষের উপর যদি কেন্দ্র অবস্থিত হয়, তাহলে অবশ্যই সেটার এফ এর মানটা 0 হচ্ছে, অর্থাৎ কেন্দ্র হবে কি মাইনাস জি কমা 0, অর্থাৎ এইটা হবে কি 0 হয়ে যাবে। এইটা 0 হয়ে যাওয়া মানে কি বলো তো? এফ এর যে টার্মটা, আচ্ছা মাইনাস এফ এর মান যদি 0 হয়, তাহলে কি এফ এর মানও কি 0 না? তাহলে এফ এর মান 0 হলে কি এই টার্মটা কি থাকবে? এই টার্মটা কি আমরা পাবো? এই টার্মটা পাওয়া যাবে না। তার মানে হলো এই সমীকরণটা আমি পাবো হচ্ছে এই সমীকরণটাকে আমি পাবো এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে আমরা যেই কথাটা বলেছি সেই কথাটা এখানে আমরা প্রুফ পাচ্ছি যে না, সত্যি ওয়াই এর কোনো সিঙ্গেল টার্ম আমরা এখানে পাবো না, কারণ যেহেতু এফ এর মান 0, সো এফ এর ওয়াই এর সিঙ্গেল টার্ম এটার কোনো প্রশ্নই আসে না। এখন আসো তোমাদের সাথে আমার কথা, আমরা এখানে কেন্দ্র ধরে, ব্যাসার্ধ ধরে খুব চমৎকারভাবে এই সমীকরণটা থেকে স্ট্যান্ডার্ড এই আকৃতিটা নিয়ে এসেছি। কিন্তু যদি আমাদেরকে বলতো যে এমন অবজেক্টিভ আছে, ধরো যে একটা বৃত্তের কেন্দ্র হলো 3,0 এবং ব্যাসার্ধ হলো 2, তাহলে সেই বৃত্তের সমীকরণ কত? তাহলে অপশন যদি থাকতো, অথবা যদি বলে দিত যে 3 কোটি বিশিষ্ট এক্স অক্ষের উপর অবস্থিত একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 2 হয়, তাহলে সে বৃত্তের সমীকরণ কত? আচ্ছা, এই সেম জিনিসটা তোমরা যদি না বুঝে থাকো, ভিডিওটা একটু টেনে সামনের দিকে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখো 30 কেন্দ্র এবং ব্যাসার্ধ হচ্ছে কি 2, এটা আমরা এখান থেকে পেলাম এই আকৃতি থেকে। এখন আমরা ডিরেক্টলি এই আকৃতি থেকে পেতে চাই, এখন আমরা কি করব? চলো আমরা সেই জিনিসটা একটু ক্লিয়ার হই।
দেখো এখানে আমার বলেছে কি কেন্দ্র হচ্ছে 30, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা কি জানি এই মাইনাস জি এর মানটা কি, মাইনাস জি এর মানটা যদি কেন্দ্র 3 দেয়, কেন্দ্র যদি 3 দেয় তাহলে আমরা এটার সাথে কি করব, আমরা হচ্ছে -2 গুণ করব, করার পরে এখানে x এর টার্ম করব, অর্থাৎ এখানে আমরা লিখব হচ্ছে -6x। কেন? কারণ এই যে জিটা মাইনাস জিটা কিভাবে এসেছে, x এর সহগ ডিভাইডেড বাই কি -2, তাহলে এখানে যদি কেন্দ্র যদি আমার 3 দিয়ে থাকে তাহলে -2 এর সাথে গুণ করতে হবে, তাহলে -6। আচ্ছা এখন বলো তো কেন্দ্র হচ্ছে কত 30, এই যে এখানে বলেছে কেন্দ্র হচ্ছে 3 আর এখানে হচ্ছে 0, তো কেন্দ্র যদি 30 হয় তাহলে এর সাথে যে y এর টার্মটা সেটা কি থাকবে, থাকবে না, সেখানে হচ্ছে সামথিং ইনটু y, মানে 0 ইনটু y হবে, তার মানে এটা লেখার কোনো প্রয়োজন নেই। এখন আমার প্রবলেম হচ্ছে c এর ভ্যালু নিয়ে, আমি ব্যাসার্ধ সমান তো c না, ব্যাসার্ধ তো আমার তাহলে বের করতে হবে। এই প্রবলেমটুকু যেন করতে না হয় সে কারণেই কিন্তু আমরা এই সমীকরণটা নিয়ে মূলত কাজ করি। দেখো এটাও খুবই সিম্পল, কিরকম সেটা বলেছে ব্যাসার্ধ 2, তার মানে কি ওই যে ওখানে আমরা বসাই দেই, আমরা কি জানি r ইজ ইকুয়াল টু কি √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c না, এটা তো। আচ্ছা এখন ব্যাসার্ধের মান কত ছিল 2 আর g এর ভ্যালু কত ছিল 3, মাইনাস জি স্কোয়ারও যা জি স্কোয়ারও তা, তার মানে কি 3 স্কোয়ার দেওয়াও যা কথা -3 স্কোয়ার দেওয়াও একই কথা। আচ্ছা তাহলে জি এর ভ্যালু কত হচ্ছে, জি এর ভ্যালু হচ্ছে 3 প্লাস হলো 0 স্কোয়ার মাইনাস হলো সি, -c। এখন আমরা এখান থেকে কি সি এর ভ্যালু পেতে পারি না, দেখো 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয় 3 স্কোয়ার মাইনাস সি, অতএব আমরা বলতেই পারি যে সি এর ভ্যালু হলো 9 - 4 ইজ ইকুয়াল টু 5। এখন বলো তো এই 5টা যদি এখানে বসাই, এই 5টা যদি আমি নিয়ে যে এখানে সি এর এখানে বসাই তাহলে আমি কি পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। দেখো তো এখানে কি ওয়াই এর টার্ম আছে, নেই, সি এর মান কি 5 এর সমান আমরা পেয়েছি, পেয়েছি, অর্থাৎ এই দুইটা সমীকরণ একই সমীকরণ। তাহলে বলো তো যদি বলা হয় একটা কেন্দ্র দেয়া আছে একটা ব্যাসার্ধ দেয়া আছে তাহলে কোনটা সহজ, এই প্রসেসটা করা সহজ নাকি এই প্রসেসটা করা সহজ? আনসার হচ্ছে দুইটাই সহজ, মানে এখানে কঠিন হওয়ার বা জটিল হওয়ার কোনো সুযোগই নাই। তোমার যখন এখানে বলবে শুধু সি এর মানটা তোমাকে বের করে নিতে হবে, ব্যাসার্ধ দেয়া আছে কেন্দ্র দেয়া আছে, জাস্ট শুধু সি এর মানটা তোমাকে বের করে এখানে বসাতে হবে। আমি আশা করি তোমরা এই ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এখন আসো কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত সেটা নিয়ে আর আমাদের প্রবলেম নাই, আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি যে যদি কোনো বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে সেই বৃত্তের সমীকরণে y এর সিঙ্গেল কোনো টার্ম থাকবে না। কিন্তু এটার সাথে আমরা একটা জিনিস অ্যাড করে দিতে চাই, যদি সেই বৃত্তটা এক্স অক্ষের উপর অবস্থিত হয় এবং সাথে সাথে y অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ বৃত্তটা এই যে 2 একক বাড়লো 3 একক, মানে ব্যাসার্ধ 2 হলো 3 হলো 4 হলো 5 হলো, এভাবে ধরো ব্যাসার্ধ যদি 6 হয় তাহলে বৃত্তটা কি করে, বৃত্তটা ব্যাসার্ধ যদি 6 হয় তাহলে বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে, কোন বিন্দুতে স্পর্শ করে, মূল বিন্দুতে স্পর্শ করে, অবশ্যই সেটা মূল বিন্দুতে স্পর্শ করবে। কারণ আমরা কি জানি একটা বৃত্তের যখন স্পর্শক আঁকা হয় সেই স্পর্শকটা কি হয়, এই যে ব্যাস আছে না ব্যাসার্ধ আছে না, সেই ব্যাস বা ব্যাসার্ধগামী যে রেখাটা আছে তার উপর লম্ব হয়। তো আমরা জানি কি এক্সিসটা কি, স্থানাঙ্ক যে ব্যবস্থাটা আছে এই কোঅর্ডিনেট ব্যবস্থাটা এগুলো কি সবটার সাথে কি 90 ডিগ্রি না, এক্স ওয়াই জেড সবাই সবার সাথে 90 ডিগ্রি না, তাহলে এখানে কি লম্ব, তার মানে হলো যে এই ডিস্টেন্সটা যদি 6 হয় এবং এটা যদি স্পর্শক হয় তাহলে অবশ্যই এই বৃত্তটা এই ওয়াই অক্ষকে স্পর্শ করবে, অর্থাৎ ওয়াই অক্ষটা সেটা হচ্ছে কি স্পর্শক। এখন চলো তো যদি বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন তার সমীকরণে কি পরিবর্তন হয় আমরা একটু সেটা নিয়ে কথা বলি। দেখো আমাদের দুইটা সমীকরণ দুই সাইডে লেখা আছে, ঠিক আছে, আমরা এই সমীকরণটা থেকে দেখেছি যে যদি সেটার এক্স অক্ষের উপর কেন্দ্র অবস্থিত হয় তাহলে সমীকরণটা হবে -0 স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এই -0 স্কোয়ার লেখার কোনো প্রয়োজন নেই, তাই আমরা এখানে ডিরেক্টলি কি করেছিলাম ওয়াই স্কোয়ার দিয়েছিলাম, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটা আমরা লিখেছিলাম। এখন বলো তো
যদি কোনো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে যদি কোনো বৃত্ত স্পর্শ করে তাহলে তার কেন্দ্রের মান কত হবে? কেন্দ্রটা আমরা সেটা আগের লেকচারগুলোতে দেখেছিলাম যে যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন কি হয়, এক্স অক্ষকে স্পর্শ করলে তখন কি হয়। আমরা জানি কি ওয়াই অক্ষকে যখন স্পর্শ করে তখন ব্যাসার্ধ হচ্ছে কি কেন্দ্রের ভুজের মান, কারণ এটা হচ্ছে কি এইচ কমা 0, এখানে তো স্পর্শ করেই ফেললো, এখানে স্পর্শ করা মানে কি কেন্দ্রটা কি এইচের সমান, তার মানে আর এর জায়গায় আমরা লিখে দিব এইচ। এখন যদি একটা সমীকরণ লিখতে চাই তাহলে কি লিখতে পারি বলতো? সমীকরণ লিখলে তখন কি লিখবো, যে ধরা যাক একটা বৃত্তের কেন্দ্র তুমি ধরতে চাও 4 0, তো 4 0 একটা বৃত্ত যদি প্লাস ওয়াই স্কোয়ার মানে কি 4 0 কেন্দ্র, এটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে, তাহলে এই যে আর আছে না, এই আর এর ভ্যালুটা হবে কি এইচ এর সমান, অর্থাৎ এই 4 এর সমান, অর্থাৎ ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার। তার মানে হলো এক্স মাইনাস সামথিং হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, যদি ওই যে এক্স মাইনাস সামথিং যে ছিল সেইটা স্কোয়ার যদি হয় ব্যাসার্ধটা, অর্থাৎ এই ভ্যালুটা যদি এই আর এর সমান হয় তাহলে সেই বৃত্তটা হবে কি এক্স অক্ষের উপর অবস্থিত হবে এবং সাথে সাথে সেটা ওয়াই অক্ষকে স্পর্শ করবে। সেম ভাবে আগের মতো করে আমরা এটাকে একটু বর্ধিত করি, তাহলে কি হবে বলতো, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে 16, বা এখান থেকে যদি আমি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x ইজ ইকুয়াল টু 0। এখন বলতো এই বৃত্তটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এক হলো ওয়াই এর টার্ম নেই, ঠিক আছে, ওয়াই টার্ম নেই, ফার্স্ট দেখলাম যেটা আমরা আগে দেখেছিলাম। আরেকটা জিনিস কি, সি এর টার্ম নেই, সি এর টার্ম নেই। তার মানে আমি কি বুঝলাম, কোনো বৃত্তের সমীকরণে যদি ওয়াই এর টার্ম না থাকে এবং সি এর টার্ম না থাকে একই সাথে, তাহলে সেই বৃত্তটার কেন্দ্র হবে এই যে এক্স অক্ষের উপর অবস্থিত এবং বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করবে। সেম কন্ডিশন, সেম জিনিসটা, সেটা কি এই 4 0 কেন্দ্র এবং ব্যাসার্ধ কত বিশিষ্ট, ব্যাসার্ধ 4 বিশিষ্ট, ঠিক আছে। আমরা যদি 4 0 কেন্দ্র বিশিষ্ট, ব্যাসার্ধ আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ব্যাসার্ধ আমার এখানে ব্যাসার্ধ কত হবে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ কত হবে সেটা আমার বলার কোনো প্রয়োজন নেই, কারণ ব্যাসার্ধ অটোমেটিক্যালি সেটা কি হবে এই এইচ এর সমান হবে, যেটা আমরা জানি। তাই এই সমীকরণ থেকে এই সমীকরণটা পেতে গেলে, অর্থাৎ এই স্ট্যান্ডার্ড সমীকরণটা পেতে গেলে আমাদের এক্সট্রাভাবে ব্যাসার্ধ বলার কোনো প্রয়োজন নেই, জাস্ট শুধু বলবো যে 4 0 কেন্দ্র এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্ত কত, বা এরূপ বৃত্তের সমীকরণ কত। তাহলে এই কোশ্চিনটা এখানে আমরা যেমন এইচ কে বসাই দিয়ে সুন্দর মতো, এই যে এইচ এর মান কত 4, কে এর মান কত 0, আর ব্যাসার্ধ কত হবে 4 হবে, কারণ এখানে স্পর্শ করতেছে, ঠিক আছে, করে আমরা সুন্দর মতো সমীকরণটা পেলাম। এখানে কিন্তু আমাদের একটু কাজ করতে হবে, সেই কাজটা কি দেখো, সেই কাজটা হচ্ছে এখানে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই টার্মটা ঠিকই থাকছে, দেখো এখানে 4 আছে, তার মানে কি 4 গুণন -2, তার মানে এখানে আমি কত পাবো 8x পাবো, এটা আমরা খুব ভালো মতো জানি। আচ্ছা, এরপরে যে কাজটা সেটা হচ্ছে দেখো এক্স অক্ষের উপর অবস্থিত, কিন্তু কেন্দ্রটা কি 4 0 মানে কি অবশ্যই সেটা এক্স অক্ষের উপর অবস্থিত। এই এক্স অক্ষের উপর অবস্থিত যদি হয় তাহলে কি হবে, সেটার কোটির মানটা 0, অর্থাৎ এখানে ওয়াই এর কোনো সিঙ্গেল টার্ম থাকছে না, প্লাস হচ্ছে সি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা বলো তো, এই বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এক্স অক্ষের উপর অবস্থিত হয়, অর্থাৎ ওয়াই অক্ষের উপর অবস্থিত এবং এক্স অক্ষকে স্পর্শ করেছে এমন যদি হয়, তাহলে এই বৃত্তটা অবশ্যই কি মূলবিন্দুগামী না। কোনো বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায়, সেটা যেমনই যে দিক দিয়ে যাক না কেন, স্থানাঙ্কের মানে যে দিক দিয়েই যাক না কেন বৃত্তটা, জাস্ট মূল বিন্দু দিয়ে সে যদি পাস করে তার সি এর মানটা হয় 0, অর্থাৎ সি এর ভ্যালুটা লেখার কোনো প্রয়োজন হয় না। এই জিনিসটা আমরা আগে শিখেছি। তাই আমাদের কি এই সমীকরণটাতে আর কোনো স্টেপ থাকে, অর্থাৎ যেহেতু কেন্দ্র হচ্ছে 4 0 মানে কি এক্স অক্ষের উপর অবস্থিত, 4 0 কেন্দ্র বিশিষ্ট আমরা এই পর্যন্ত আঁকতেই পারি, করতেই পারি, তাই না। যদি কেন্দ্র এখানে সামথিং থাকতো আমরা সামথিং করতাম, বাট কথা হচ্ছে যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত কেন্দ্র এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাই সেটার সি এর ভ্যালু থাকছে না, কারণ ওয়াই অক্ষকে স্পর্শ করা মানেই হলো
এক্স অক্ষের উপর অবস্থিত হয়ে ওয়াই অক্ষকে স্পর্শ করা এর মানেই হলো তা মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, আর মূল বিন্দু দিয়ে অতিক্রম করা মানে হচ্ছে সি এর কোনো ভ্যালু থাকবে না, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x ইজ ইকুয়াল টু 0। দেখো তো এই সমীকরণটা কি আমরা এখান থেকে পেয়েছি? এখানেও লক্ষ্য করো ওয়াই এর কোনো টার্ম নেই এবং এখানেও লক্ষ্য করো সি এর কোনো টার্ম নেই। দেখো আমরা আগের ভিডিওগুলো কেন এভাবে আপলোড করেছি, একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন কি ঘটে, একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন কি ঘটে, এভাবে কেন আমরা দিয়েছি। তোমরা যে অ্যাজ ইউজুয়াল ট্রেডিশনাল যে সিস্টেমটা বৃত্তের যে ম্যাথগুলো তোমরা করো বা তোমাদের যে প্রসেসে শেখানো হয়, আমি পুরো পদ্ধতিটাকে দোষ দিচ্ছি না, বাট আমরা যদি একটু টেকনিক্যালি একটা বক্স আকারে এই দুইটা সমীকরণ দুই সাইডে লিখে যদি বুঝতাম তাহলে আমাদের এতটা টাইপ কিন্তু হতো না। এই যে একটা টাইপ বললাম যে এক্স কমা 0, তারপর হচ্ছে কেন্দ্র এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্ত, তাহলে এটার একটা শর্টকাট ট্রিক্স একটা বানায় ফেলাম। এইগুলো আলটিমেটলি হচ্ছে কি নিজেকে লোডেড করা, এটার কোনো প্রয়োজনই নেই। তুমি যদি পুরো মেকানিজমটা জানো তুমি সমীকরণ দেখেই বলে দিতে পারবা যে এই বৃত্তটা কি হচ্ছে না হচ্ছে। এই ব্যাপারগুলোর জন্য তোমাকে আর নতুন করে কোনো আইটেম মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা বারবার করে তোমাদের বলছি যে আমার হাতে যে বইটা আছে ডোমেইন ম্যাথ বইয়ের ফার্স্ট এডিশন 90 পেজ, দেখো ফর্মুলা 5-এ এখানে যে বক্সটা দেওয়া আছে আমরা কিন্তু এই বক্সটা নিয়েই এতদিন ধরে আলোচনা করছি। এই বক্সটাতে একটা বৃত্ত এক্স অক্ষে অবস্থিত হলে কি হবে, ওয়াই অক্ষে অবস্থিত হলে কি হবে, এক্স অক্ষে অবস্থিত এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে, উভয় অক্ষকে স্পর্শ করলে কি হবে, কেন্দ্র দিয়ে গেলে কি হবে, ইচ অ্যান্ড ইঞ্চ সবকিছু একদম অস্ত্রোপচার করে দেয়া আছে। তাই আশা করি তোমরা ডোমেইন ম্যাথ বই ফলো করলে এই ব্যাপারগুলো খুব ভালো মতো বুঝতে পারবে। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।